নির্বাচনী হাওয়া বইছে সর্বত্র। রাজনৈতিক দলগুলো উঠে গেছে নির্বাচনের ট্রেনে, এমনটাই বলা হচ্ছে। চলছে ভোটের মাঠে জোটের রাজনীতির হিসাব নিকাশ। গণতন্ত্র মঞ্চসহ সমমনাদের নিয়ে নির্বাচনে যাওয়ার কথা বলছে বিএনপি, ইঙ্গিত আছে জোট গঠনেরও। আর বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরাও জোটবদ্ধভাবে নির্বাচনে যেতে আগ্রহী। রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে সংশয় হতাশা সন্দেহের সুর বাজলেও দলগুলো মূলত উঠে গেছে ভোটের ট্রেনে। প্রশ্ন হলো, সেই ট্রেনে কোন দলের অবস্থান কেমন হবে? যাত্রা কি এককভাবে হবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চাই? এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোটের মাঠে জোটের রাজনীতি। দলগুলো ঝেড়ে না কাশলেও ভেতরে ভেতরে চলছে নানা আলোচনা। একদিকে লিয়াজো কমিটির বৈঠক, অন্যদিকে সমমনাদের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনায়ও বসছে বিএনপির হাইকমান্ড। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনো আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও নয়। যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলো বলছে বিএনপির সঙ্গে জোট গঠনে আগ্রহী তারা। আমাদের দিক থেকে এরকম ব্যাপারে কোনো আপত্তি নেই, জোটগত নির্বাচন হতেই পারে। এত বড় একটা আন্দোলন, সেই আন্দোলনগুলোর লক্ষ্য সেট হয়ে আছে অলরেডি। সেগুলো অ্যাচিভ করবার জন্য বরঞ্চ ব্যাপক, সর্বব্যাপক জাতীয় ঐক্য হওয়া দরকার। এটা নিয়ে সাধারণ কথাবার্তা হয়েছে। নির্দিষ্টভাবে আমাদের দল বা গণতন্ত্র মঞ্চের সাথে আমরা অনেক বিষয় নিয়ে অনেক গভীরে আলাপ আলোচনা করছি। নির্বাচনের ধরন, অ্যালাইনমেন্টের ধরন বা বোঝাপড়া কীরকম হবে, মনে হয় এটা বুঝতে হতো আরও কিছুদিন সময় লাগবে। জোটের পাশাপাশি আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে চলমান রাজনৈতিক গতিবিধি। জোটটা কীরকম হবে, এটা ধরেন এটা একটা নির্বাচনী জোট হতে পারে, একটা অ্যালাইনমেন্ট হতে পারে, এটা বহুমাত্রিক সমঝোতার প্রশ্ন আছে। সেটা আমি মনে হয় যে আগামী এই নির্বাচনের বলটা যত বেশি মাঠে দ্রুত গড়াবে, তত বেশি এটা নিয়ে আরও আলাপ আলোচনা হবে। তারেক রহমান সাহেব বলেছেন উনি জাতীয় সরকার করবেন, সবাইকে নিয়ে সংস্কার করতে চান। ওনার সাথে আমাদের যে দু একবার বৈঠক হয়েছে উনি বলেছেন, কিন্তু এইটা কোনো এজেন্ডা করে উনি পেশ করেননি। আমরাও এজেন্ডা হিসেবে কিছু করিনি এখন পর্যন্ত। জোটগত নির্বাচন হওয়ার পক্ষে আমরা আছি, বিপক্ষে নই, কিন্তু সেটা কর্মসূচির ভিত্তিতে হতে হবে। নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতির খেলা পাল্টাবে বলেও মনে করেন রাজনীতিকরা। জনগণকে বোঝাতে হবে, বুঝিয়ে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানবো, বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আমি আপনার প্রতিবেদনটা দেখলাম, যেখানে আপনি বলেছেন যে ভেতরে ভেতরে এক ধরনের জোটের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে, মিলছে। যদি তাই হয়, জোটের পর আসলে রাজনৈতিক মেরুকরণটা আসলে কি হবে? এবং আরেকটা বিষয়, যদি সমমনাদের নিয়ে যদি বিএনপি জোট করে ফেলে, সেই ক্ষেত্রে নির্বাচনী হিসেব নিকেশটা কি একটু অন্যরকম হবে, বা কি হতে যাচ্ছে, বা পাল্টে যাবে নাকি কোনো কিছু? রঞ্জন, বিষয়টা হচ্ছে যে আসলে নির্বাচন আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে আসলে জাতীয় নির্বাচন যখন আসলে ঘনিয়ে আসে বা নির্বাচন নিয়ে যখন কথা হয় বা হয়েছে, অনেক সময় আমরা দেখেছি জোটের যে বিষয়টি আছে, জোটের রাজনীতি, এটি একটু আলোচনার জায়গা তৈরি হয়। সেই জায়গা থেকে যদি বলি, এবার একটু ভিন্নতা তো আছেই অবশ্যই। এখানে কয়েকটি ফ্যাক্টর আছে রঞ্জন। সেটি হচ্ছে যে, যেমন ধরুন এখানে ভোটের যেমন একটি রাজনীতি আছে, তেমনিভাবে এই যে জোটের যে রাজনীতি এবং ভোটের মাঠের একটা হিসাব নিকাশ, সেখানেও এক ধরনের এক রাজনীতি আছে। তো সব মিলিয়ে একটু আপনি যেটি বলছেন যে মেরুকরণী যে জায়গাটি বা সেখানে কতটা জটিল বা হিসাব নিকাশের যে বিষয়গুলো আছে, সেটি তো অবশ্যই আছে। আর আপনি নিশ্চয়ই আমার প্রতিবেদনেই দেখছিলেন যে বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য বিএনপির সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু বলছিলেন শেষে, তার বক্তব্যের শেষ কথাটি এরকম যে এখনও আনুষ্ঠানিক কোনো কিছু না হলেও তারা সমমনাদের সঙ্গে নিয়ে নির্বাচনে যাবেন, তবে জোট এখনও আনুষ্ঠানিকভাবে এরকম কোনো বিষয় না থাকলেও তারা যে জোট যে করবেন না তা কিন্তু নয়, এমনটা। তার মানে আসলে বোঝাই যাচ্ছে যে তারা এই যে নির্বাচন যতই ঘনিয়ে আসবে বা কাছাকাছি সময়, তখন একটা জোটের একটা বিষয় আছে। এখন এখানে যে বিষয়গুলো আছে, যেমন সমমনা দল বা আমরা যদি বলি যে বিএনপির সঙ্গে যে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদেরকে নিয়ে এখন যারা এখানে আছে, বিশেষ করে গণতন্ত্র মঞ্চের নেতা থেকে শুরু করে আমি যদি বলি আপনার 12 দলীয় জোট আছে, সমমনা যারা আছে, তারাও বিএনপির সঙ্গে আছেন এখন পর্যন্ত। ঠিক এইভাবে জোটবদ্ধ ওইভাবে না থাকলেও সমমনা হিসেবে তারা আছেন। বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন আলাপ আলোচনা, সভা, সেমিনারে এমনটা।
এটা এমনকি আমরা এটাও আমি প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে বিএনপির যে আমরা হাইকমান্ড বলি বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের রুদ্ধদ্বার আলোচনাও কিন্তু কোনো কোনো সময়ে হচ্ছে, সেটিও আমরা দেখেছি। এখন সামনের এই দিনগুলোতে অবশ্যই হিসাব নিকাশের বিষয় আছে, সেটি আসলে অপেক্ষার ব্যাপার তো আছেই, কিন্তু আমরা যেটি আসলে বুঝি সেটি হচ্ছে যে এই রাজনৈতিক হিসাবগুলো আসলে কিভাবে হবে সেটি আসলে একটু সময়ের ব্যাপার। যেমন অন্যান্য দলের সমমনা যারা আছেন বা যুগপৎ আন্দোলনে যারা ছিলেন বিএনপির সঙ্গে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু জোটের যে বিষয়টা সেটি নির্বাচনের আগে তো অবশ্যই, যদিও বিএনপির পক্ষ থেকে এর আগেই বিভিন্ন সময়ে বলা হয়েছে বা এখনও বলা হয় যে তারা যদি সরকার গঠন করতে পারে, একটি জাতীয় সরকারের একটি বিষয় তাদের মধ্যে রয়েছে, বিএনপির রয়েছে এটি। তো সেই জায়গা থেকে এমনটাও আছে যে একেবারেই যদি জোটবদ্ধ নির্বাচনের যে একটি বিষয় আছে সেইখানেও যদি কোনো সমমনা দল বা যারা এতদিন বিএনপির সঙ্গে ছিলেন তাদেরকে ঠিক ওইভাবে না যায়, কিন্তু তাদেরকে একটি সম্মান দেওয়া, অর্থাৎ দলের পক্ষ থেকে বা সরকার গঠন যদি হয় তাদেরকেও মানে রাজনৈতিক জোটবদ্ধতা নির্বাচনী যে হিসাব নিকাশ আছে সেই জায়গার বাইরে গিয়েও তাদেরকে আসলে কাছে টানার যেটি বিষয়, তাদেরকে সম্মান দিয়ে কোনো একটি জায়গায় রাখা, সেটি কিন্তু বিএনপির একটি সিদ্ধান্তের জায়গার মধ্যে রয়েছে, এটি আমরা বলতে পারি। এমন একটি বিষয় আছে যে বিএনপির সঙ্গে বিএনপির যে আমি যেটি বলার চেষ্টা করছিলাম যে ভেতরে যে দলগুলোর মধ্যে যে একটা আলাপ আলোচনার জায়গা সেটি অব্যাহত আছে, এবং বিএনপি যেমন সমমনা দলগুলো আছে, যুগপৎ আন্দোলনের সঙ্গী যারা আছে তারা যেমন আছে, ঠিক তেমনিভাবে এই প্রসঙ্গে আনোয়ার একটু যদি থামিয়ে জানতে চাই যে যুগপৎ আন্দোলনের শরিক যারা, তারা আসলে বিএনপির সাথে, আপনি নিশ্চয়ই তাদের সাথেও কথা বলেছেন, তারা আসলে এই যে একসাথে নির্বাচনে যাওয়ার যে বিষয়টি সেটি আসলে কিভাবে দেখছে তাও একটু শুনে নিতে চাই শেষ দিকে। তাদের তো অবশ্যই সেই জায়গাটি তারা খুব ইতিবাচকভাবে দেখছেন এবং তাদের আগ্রহ আছে, নিঃসন্দেহে তাদের আগ্রহ আছে, এবং তারা আসলে বলার চেষ্টা করছেন যে যেহেতু বিএনপি বড় দল, তাদের সঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং অনেকটাই একাত্মবোধ হয়েই তারা বিভিন্ন কর্মসূচিতে এখন পর্যন্ত আছেন। তো সেই জায়গা থেকে তাদের আগ্রহটা আছে, কিন্তু সেটি আসলে কিভাবে হবে, এটি একটু মোর্চা আকারে হবে কিনা বা একটি অ্যালাইনমেন্ট হবে কিনা, এই বিষয়গুলো আসলে আলোচনা এখনো আসলে স্পষ্ট নয়। জি আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দেখছেন ডিবিসি নির্বাচিত সংবাদ। সততা, বিশুদ্ধতা, বিশ্বাস, ভরসার অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কোনো রাজনৈতিক দলের কথায় নয়, নির্বাচন হবে সময় মতো। সেই ভোটে অস্ত্রবাজি আর বুথ দখলের স্বপ্ন হবে দুঃস্বপ্ন, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, পিআর পদ্ধতির ভোটের বিধান সংবিধানে নেই, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই কমিশনের। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আসেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করেন মতবিনিময়। জানান, সময় মতো ভোট হবে, ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে। একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। আগামী ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দরভাবে হয় সেটাকে সামনে রেখে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। পিআর পদ্ধতি নিয়েও কথা বলেন সিসি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, এর বাইরে আমরা যেতে পারি না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আওয়ামী লীগের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, বিচার জন্য অপেক্ষা করতে হবে, আমাদের বিচারের রায় কি আসে সেটা আমাদেরকে দেখতে হবে। ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে নিশ্ছিদ্র নিশ্চিত করে সিসি বলেন, যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে। স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক, কিন্তু এবারে স্ট্রাইক করা হবে, সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই ভোট ধরে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কাজ চলছে ভোটের সময় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধেও।
রাজধানীর গাবতলীতে কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন, বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়ে বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। সীমান্ত আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত বলেও জানান তিনি। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত, সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে ফেলব। পরে দারুস-সালাম থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাতারাতি সব সংস্কার হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। কাঠামোগত সংস্কার আগে করতে হবে, যা সময় সাপেক্ষ। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমলাতান্ত্রিক নিয়মে ঘুষ বাণিজ্য উদ্বেগ প্রকাশ করে দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ নির্ধারণের তাগিদও দিয়েছেন তিনি। রাজনীতি, অর্থনীতি সহ সব ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনার কথাও বলেন বিএনপির অন্য নেতারা। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের গলা চেপে ধরা হয়েছে। বক্তব্যে বলেন, হাসিনার পতনে মানুষের মনে যে প্রত্যাশা জন্মেছে তা না বুঝলে বাংলাদেশে কোনো দল রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের রাজনীতি গণ অভ্যুত্থানের সাবলিমিটি শীর্ষক প্রকাশনার অপর অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশে কোনো দৈত্যদানব নয়, মানুষ গণতন্ত্র চায়। এই দেশের মানুষের জন্য রাষ্ট্র আমরা এমনভাবে গড়ে তুলব যেই রাষ্ট্রে সুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, সুষ্ঠু নিরপেক্ষ ভোটাধিকার থাকবে, মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বৈষম্যহীনতা আর উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেন। আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। সংস্কার একদিনে সম্ভব নয় বলেও মত দেন মির্জা ফখরুল। বলেন, সবার আগে প্রয়োজন কাঠামোগত সংস্কার। ইউনিভার্সিটিতে শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে তুলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট। সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করার কারণ চলে আমার কাছে মনে হয় না। গণতান্ত্রিক নির্বাচন হলেই ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি সংস্কার চায় কিনা বা কতটা সংস্কার চায় তা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর আদালত চ্যালেঞ্জ করতে পারবে না। রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথাই বলেন তিনি। জুলাই সনদের চূড়ান্ত খসড়া সম্পর্কে জানাতে এনসিপির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের সদস্য সচিব। সংস্কার নিয়ে বিএনপি কি প্রতারণার পথে এগোচ্ছে প্রশ্ন তুলে আখতার হোসেন বলেন, বর্তমান সংবিধান দিয়ে নির্বাচন হলে আবার স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নোট অফ ডিসেন্টের কথা বলে পরবর্তীতে কেউ ক্ষমতায় এসে সেগুলোকে আর বাস্তবায়ন করা হবে না, সেই পথটা যদি খোলা রাখি, আদতে এই জুলাই সনদই এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে। বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি। বলেন, শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচন অর্থবহ হবে না। জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে
নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া না হলে সেই সনদে সই করার মানে থাকে না বলেও মনে করেন তিনি। হাইকোর্টের শাখাগুলোকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও নিজেদের প্যানেল নিয়ে নানা তৎপরতায় ব্যস্ত প্রার্থীরা। ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, বহু ভুয়া আইডি দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ দিন আজ। মোট 34 জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। 25 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। পরের দিন প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গেল 21 আগস্ট যাচাই বাছাইয়ের পর 47 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে প্রশাসন। এর আগে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন 509 জন প্রার্থী। ডাকসুর ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। একটা গোষ্ঠী আছে যারা এই ডাকসুকে তারা একটা ক্যাসালের ভিতর নিয়ে বানচাল করার চেষ্টা করছে। বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা প্রয়োজন আমরা সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা সেগুলোর ব্যবস্থা গ্রহণ করুন। এ বিষয়ে আরও জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, শুরুতে যেটি প্রশ্ন করতে চাই যে নানা তৎপরতায় ব্যস্ত প্রার্থীরা আজকে আসলে এখনো যদিও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি, কিন্তু তাদের তৎপরতা কেমন দেখছেন, তার ধরনটা কি? আর আরেকটা বিষয় যে 34 জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের যে আবেদন করেছেন এবং প্রার্থীরা ফিরে পাওয়ার শেষ দিন কিন্তু আজ, সেই ব্যাপারে আসলে কোনো সবশেষ তথ্য আছে কিনা? আপনার দ্বিতীয় প্রসঙ্গ দিয়ে আসলে শুরু করতে চাই। প্রথমত হলো চিফ রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন এবং গণমাধ্যম কর্মীদের কিন্তু তিনি জানিয়েছেন 47 জন প্রার্থীদের যে প্রার্থিতা বাতিল করা হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু 34 জন আবেদন করেছেন, অর্থাৎ 13 জন কিন্তু প্রার্থিতার বৈধতার চ্যালেঞ্জ কিন্তু করেনি। এবং যে 34 জন আপিল করেছে তাদের ভেতরও কিন্তু গতকালকে আমরা দেখেছি আপিল করার প্রবণতা অনেক বেশি, আজ কিন্তু প্রবণতাটা আমরা কিছুটা কম দেখেছি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আগামীকাল তাদের এই প্রার্থিতা নিয়ে আপিলের বিরুদ্ধে যে শুনানিগুলো রয়েছে কাল সকাল থেকে সেই শুনানিগুলো শুরু হবে এবং কয়জন বা তারা কারা কারা প্রার্থিতা ফেরত পাবেন সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে চিফ রিটার্নিং কর্মকর্তাকে কথা বলতে। এবং একটি জিনিস চিফ রিটার্নিং কর্মকর্তা আজ আমাদেরকে উল্লেখ করেছেন যে ভোট কেন্দ্রে যাবার পর যে পরিচয় নিয়ে আসলে সংশয় ছিল, যে দোলাচল ছিল, সেই দোলাচল থেকে কিন্তু তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি আইডি কার্ড, বৈধ আইডি কার্ড এবং বর্তমানে মেয়াদ আছে এমন একটি আইডি কার্ড যদি প্রদর্শন করা হয় তাহলেই কিন্তু একজন ভোটার ভোট দিতে পারবেন। তবে সেক্ষেত্রে কয়েকটি ছাত্রদের প্যানেল থেকে, অর্থাৎ প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে, ডাকসু ফর চেঞ্জের পক্ষ থেকে, ডিউ ফার্স্টের পক্ষ থেকে আমরা কিন্তু দেখেছি একটি প্রশ্ন তুলতে যে যাদের আসলে বৈধ আবাসিক হলের বৈধতা নেই বা মেয়াদ নেই তাদের বিভিন্ন কার্ডগুলোতে, তারা যেন ভোট দিতে পারেন, সেই সমস্যাগুলো যেন সমাধান করা হয়, সেই আবেদন কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে তারা আজ জানিয়েছেন। এবং তার পাশাপাশি আপনি প্রথমে আসলে বলছিলেন যে নির্বাচনী পরিবেশ নিয়ে, নির্বাচনী পরিবেশ আমি আসলে তৎপরতাটা জানতে চাইছিলাম। সময় বাকি আছে। জি, প্রথমত তৎপরতা নিয়ে যদি বলি, আমরা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু দেখেছি ভিপি এবং জিএস পদপ্রার্থী যারা রয়েছেন কিংবা হল সংসদের যারা রয়েছেন, ভিপি এবং জিএস বিভিন্ন হলে যেয়ে কিন্তু তাদের হল সংসদের সাথে দেখা করছেন এবং তারা কিন্তু কুশল বিনিময় করছেন। যদিও আচরণবিধি লঙ্ঘন হবে যে কোনো জনসমাগম করলে কিংবা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করলে, তাই কিন্তু আমরা তাদেরকে শুধুমাত্র কুশল বিনিময় করতে দেখেছি। সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু তারা সেই
সেইভাবে প্রচারণা শুরু করেননি। এবং তার পাশাপাশি আমরা যদি ছাত্র শিবিরের কথা বলি কিংবা বাকশালের কথা বলি অথবা বাম যে জোটগুলো রয়েছে তাদের কথা বলি, তারা কিন্তু এখনো সেই পর্যায়ে জনসংযোগ শুরু করেনি। আমরা ছাত্র শিবিরকে আজকে দেখেছি সেন্ট্রাল মসজিদে বাদ আসর তারা কিন্তু একটি ব্রিফ করেছে, অর্থাৎ মসজিদে নামাজের সময় তারা নামাজ পরবর্তী সময়ে কিন্তু তারা কুশল বিনিময় করেছেন যেসব শিক্ষার্থীরা নামাজ পড়তে এসেছিলেন তাদের সাথে। এবং সেক্ষেত্রে আমরা নারী যে প্রার্থীরা রয়েছেন অর্থাৎ ভিপি প্রার্থী, এজিএস প্রার্থী, জিএস প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি এই ধরনের যে প্রচারণার একটি ভিন্ন কৌশল অবলম্বন করছেন বিভিন্ন পুরুষ প্রার্থীরা, সেটি নিয়ে প্রশ্ন করতে যে তাদের আসলে পুরুষ প্রার্থীদেরকে একটু সুবিধা দেয়া হচ্ছে কিনা কিংবা একটু অ্যাডভান্টেজ দেয়া হচ্ছে কিনা, এমন মন্তব্য কিন্তু বিভিন্ন নারী প্রার্থীরা আমাদেরকে করেছেন, বিভিন্ন পদপ্রার্থী। এবং তার পাশাপাশি আজও একটি জিনিস আসলে যুক্ত করতে চাই, একজন কিংবা বিভিন্ন গত জুলাই আন্দোলনের কথা যদি বলি, ভিন্ন মতাদর্শের যারা ছিলেন কিংবা নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত যারা ছিলেন তারা এখনো হলে বিরাজ করছে। এবং তার পাশাপাশি তাদের কয়েকজনকে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনেও পদপ্রার্থী হতে, সেগুলো নিয়ে কিন্তু আজও আমরা দেখেছি বিভিন্ন প্যানেলকে। আমি সেই প্রসঙ্গে আসছি। সোনা, একটু যদি থামিয়ে শুনিয়া, মানে আপনার কথা যেটি বলা হচ্ছে যে আপনি যেটি বললেন যে এরকম অভিযোগও পাওয়া গেছে যে নিষিদ্ধ যে সংগঠন তাদের কেউ হলে অবস্থান করছে এবং এই নির্বাচনে প্রার্থিতা করছে। এর বাইরে আমরা আরও কিছু অভিযোগও পেয়েছি। ছাত্রদলের যিনি প্রার্থী তিনি বললেন যে অনলাইনে প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি তাকে এই কথা বলতে। এই সবগুলো অভিযোগ নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য আছে কিনা, আপনারা জানতে চেয়েছিলেন কিনা যে তারা কি করছে? যে আমরা আসলে জানতে চেয়েছি নিষিদ্ধ ছাত্র সংগঠনের যার বিরুদ্ধে আসলে অভিযোগ করছে বিভিন্ন প্যানেল থেকে, ডাকসুর প্যানেল থেকে, আমরা তাকে নিয়ে যখন প্রশ্ন করেছি তখন কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে কোনো লিখিত অভিযোগ নেই কিংবা কোনো কংক্রিট প্রমাণ সহ কোনো অভিযোগ নেই। কিন্তু আমরা যখন যে প্যানেলগুলো অভিযোগ তুলেছে তাদের সাথে কথা বলেছে, যেমন আমি যদি বলি বিনিয়ামিন মোল্লা যে প্যানেলটি রয়েছে ডাকসু ফর চেঞ্জ সেটির কথা যদি আমি বলি, আমি যদি মেঘমল্লার বসুর প্রতিরোধ পর্ষদের কথা বলি, তারা কিন্তু বলেছেন যে কংক্রিট একদম প্রমাণ দিয়েই কিন্তু তারা অভিযোগ জানিয়ে এসেছেন, গত কয়েক বছর ধরে কিন্তু তারা জানিয়ে আসছেন। তারপরও উদাসীন একটি মনোভাব প্রকাশ করছে আমাদের বর্তমান যে চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছে এবং যে নির্বাচন কমিশন রয়েছে তারা। এবং তার পাশাপাশি আপনি ছাত্র দলের যে অভিযোগটির কথা বললেন, বট কালচারের কথা কিংবা প্রযুক্তির সহায়তা নিয়ে বিভিন্ন সাইবার বুলিং এর অভিযোগ কিন্তু আমরা উমামা ফাতেমার কাছে শুনেছি, স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে। তার পাশাপাশি ছাত্র দল আজ করেছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু সাদিক কায়েম কিছুক্ষণ আগে একই ধরনের অভিযোগ কিন্তু করেছেন যে প্রযুক্তিকে ব্যবহার করে, প্রযুক্তির অপব্যবহার করেও কিছু ক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, অপরাজনীতি চলছে এবং একটি মব সৃষ্টি করারও কিন্তু চেষ্টা চলছে। তাই কিন্তু তারা সকল প্যানেল থেকেই কিন্তু যত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু তারা সুষ্ঠু একটি নির্বাচনের জন্য আর্জি জানাচ্ছে প্রশাসনের প্রতি। তবে আসলে যত দিন ঘনিয়ে আসবে নির্বাচনের দিকে আমরা মুখিয়ে আছি এবং হয়তোবা আপনাদের মতো আমরাও আরো বিস্তারিত যত দিন যাবে আরো স্পষ্ট হবে অনেক কিছুই। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সাথে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল। এর আগে বিকেলে বৈঠক করে এনসিপি ও জামায়াত। দুপুরে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তার এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ঢাকা। এনসিপির 7 সদস্যের প্রতিনিধি দল ইসাক দারের সাথে বৈঠক করে। গণমাধ্যমে নেতারা বলেন, বাংলাদেশের মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তারা কথা বলেছেন। সার্ককে কার্যকর করা ছাড়াও 71 ইস্যুতে দেশটির সাথে শীতল সম্পর্ক উন্নয়ন নিয়েও কথা হয়েছে। এনসিপির সঙ্গে বৈঠকের পর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দল আলোচনা করে। এদিকে দুপুর 2টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইসাক দারকে বহনকারী একটি ফ্লাইট। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। রবিবার সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় 6 থেকে 7টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে ওই দিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর। আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী
এবং দে আর রেডি টু ডু ইট। 24-এর পরে কিভাবে হলো বাংলাদেশের সাথে অন্য দেশের ফরেন পলিসি হবে, দক্ষিণ এশিয়াকে সার্ককে কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, এবং আমাদের এখানে একটা ইস্যু উঠে এসেছে, ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমাদের সাথে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই বিষয়ে আরও জানাতে সহকর্মী শাহ ইমন। ইমন, এনসিপি এবং জামায়াতের সাথে বৈঠক হয়েছে, তার কিছু কিছু বিষয় আমরা জেনেছি। আরও কিছু যদি আপনি যোগ করতে পারেন যে এনসিপি এবং জামাতের সাথে যে বৈঠক হয়েছে সেখানে আর কোন বিষয়গুলোতে আলোচনা হয়েছে, এবং বিএনপির সাথে যে বৈঠকের কথা রয়েছে সেটি কতদূর, বা বিএনপির যারা নেতা রয়েছেন তারা এসেছেন কিনা সেই বিষয়ে একটু শুনতে চাই। ইমন। জি রঞ্জন, আপনি জানেন যে আজকে দুপুর বেলা 2টার দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ইসাক দার উনি আজকে বাংলাদেশে এসেছেন, এবং দীর্ঘ প্রায় 13 বছর পরে বাংলাদেশের পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক এই প্রথম 13 বছর পরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং প্রধান উপদেষ্টার সাথেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা, উন্নয়ন করা এবং আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন এজেন্ডা নিয়ে যেমন কথা রয়েছে। কিন্তু আজকের যে এই পাকিস্তান দূতাবাসের যে বৈঠকটি, এটি ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক বৈঠক। এখানে বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মূলত পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী উনি একটি বৈঠক করেছেন। আমরা দেখেছি যে বেলা 3:15টার পরে কিন্তু এনসিপির একটি 7 সদস্যের দল তারা পাকিস্তান দূতাবাসে এসেছিল, এবং তারা বৈঠক করে 5টার দিকে বেরিয়ে এসেছে, এবং বেরিয়ে এসে তারা আমাদের সাথে কথা বলেছে গণমাধ্যম কর্মীদের সাথে। উনি যেটি বলেছেন যে সারসংক্ষেপ, বৈঠকের যে সারসংক্ষেপ, 7 সদস্যের এনসিপির যে প্রতিনিধি দল তারা বলেছেন যে পাকিস্তানের সাথে যে 71-এর ইস্যু নিয়ে যে একটি সম্পর্ক শীতল রয়েছে, সেই সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায় সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে পাকিস্তানকে যেমন প্রস্তাবনা দিয়েছে, সেভাবে সার্ক, দক্ষিণ এশিয়ার যে সার্ক রয়েছে সেই সার্ককে কিভাবে আরও সক্রিয় করা যায় এই বিষয়ে পাকিস্তানের সাথে আলোচনা হয়েছে, এবং দুই দেশের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি সহ বেশ কিছু ইস্যুতে এনসিপির সাথে বৈঠক হয়েছে বলে এনসিপির নেতারা জানিয়েছেন। এবং এরপরে 5টার পরে এনসিপির নেতারা বের হয়ে আসার পরে 5:15টার দিকে প্রবেশ করে 5 সদস্যের একটি জামাতের প্রতিনিধি দল, জামাতের যে নায়েবে আমির রয়েছে আবদুল্লাহ তাহের, তার নেতৃত্বে একটি 5 সদস্যের দল। তারাও প্রায় দীর্ঘ 1 ঘন্টার মতো বৈঠক করে, এবং তারা বৈঠক শেষে 6টার দিকে বের হয়ে আসে। তারা বের হয়ে এসে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন যে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নিয়ে যায় এবং ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটানো যায় দুই দেশের মধ্যে, এবং দুই দেশের মধ্যে এবং দক্ষিণ এশিয়ার যে আন্তদেশীয় যে সম্পর্ক রয়েছে সেটা কিভাবে আরও স্বাভাবিক করা যায় এই বিষয়ে জামাতের নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। কিন্তু গণমাধ্যম কর্মীরা জামাত নেতাদের একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছিল, সেটি হচ্ছে যে 71 ইস্যুতে জামাতের সাথে কোনো কথা হয়েছে কিনা, যে কিভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়। তখন জামাতের যে নেতা ছিল উনি যেটি জানিয়েছেন যে এটি হচ্ছে দুই দেশের একটি দ্বিপাক্ষিক, দুই দেশের আন্তঃসম্পর্কের বিষয়, এটি নিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলার সুযোগ নেই, সেহেতু তারা এই বিষয় নিয়ে কথা বলেনি। আর এরপরে 6:15টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির একটি 6 সদস্যের প্রতিনিধি দল, এখন এই মুহূর্তে বৈঠক চলছে। সেখানে আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শ্যামা ওবায়েদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির 6 জন শীর্ষ নেতা এখানে এমবাসিতে প্রবেশ করেছেন, এবং এখন এই মুহূর্তে বৈঠকটি চলছে। কিছুক্ষণ পর বিএনপির নেতৃবৃন্দ বৈঠক শেষ করে বের হয়ে আসলে তাদের সাথে কী ধরনের আলোচনা হয়েছে তখন আমি হয়তো সেটা আপনাকে জানিয়ে দিতে পারবো। রঞ্জন। ইমন, আপনাকে ধন্যবাদ। 5 দশকেও বাসযোগ্য নগরীতে পরিণত হতে পারেনি ঢাকা। দখলে, দূষণে শীর্ষে থাকা মহানগরীকে বাসযোগ্য করার দাবি ব্যবসায়ীদের। তবে পরিবেশ দূষণের জন্য ব্যবসায়ীদেরও দায়ী করলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার অভিযোগ, ব্যবসায়ীরাও ঢাকার নদী, পানি, বায়ুসহ নষ্ট করছেন পরিবেশ। সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে। ঢাকা জেলায় প্রায় 4 কোটি মানুষের বসবাস। সে হিসেবে দেশের মোট আয়তনের মাত্র 1% জমিতে প্রায় 25% মানুষ বাস করছে। বিপুল এই জনসংখ্যার চাপ সামলানোর মতো প্রয়োজনীয় রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, আবাসন ও পরিবহনের সুযোগ নেই ঢাকায়। অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে ঢাকা পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম বাস অযোগ্য নগরীতে। এমন করুণ চিত্র তুলে ধরে ডিসিসিআই এর আলোচনা সভায় ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করার দাবি জানান ব্যবসায়ী নেতারা। সম্প্রতি গবেষণায় দেখা গেছে
যদিও বড় বড় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ও মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, তবুও ট্রাফিক কনজাকশনের কারণে প্রায় $6.5 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তা প্রায় টাকায় 140 কোটি টাকার সমপরিমাণ। গবেষকদের অভিযোগ, সরকার সবসময় বাসযোগ্য ঢাকা গড়ে তোলার চটকদার রাজনৈতিক বক্তব্য দিলেও তা কখনো আলোর মুখ দেখে না। আজকে এই শহরের সবচেয়ে বড় অব্যবস্থার কারণ ওই নগর সরকার। প্রত্যেক সরকার এসে মনে হচ্ছে যদি নগর সরকারে অন্য দলের মেয়র নির্বাচিত হয়ে যায়, এই অনাস্থার রাজনীতি দিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারবোই না। আর মনে রাখ, আমরা যত্ন করে যে রিপোর্টগুলি দিয়েছি এইটা ট্রান্সলেশনের আরম্ভটা করে দেওয়া উচিত, যে কিভাবে আমাদের স্ট্রাকচারাল রিফর্ম করতে হবে। এ সময় ব্যবসায়ীরা বাসযোগ্য ঢাকার দাবি করলেও এর পরিবেশ ধ্বংসের জন্য উল্টো তাদেরকেই দায়ী করেন পরিবেশ উপদেষ্টা। আমি যদি বুড়িগঙ্গার দূষণকারী ডাইং ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেই, তাহলে কি হবে বলেন? বিরুদ্ধে কি ধরনের কাজগুলো হবে বলেন? তখন আমার সহকর্মীরা চকবাজারে গেল পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোকে বন্ধ করতে, আমার সহকর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়া হলো। উপদেষ্টা বলেন, ঢাকার 4টি নদী দখল ও দূষণ বন্ধে পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার, আর এজন্য ব্যবসায়ীদের সহযোগিতাও চান তিনি। ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।